আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের 5 নাম্বার অধ্যায় শক্তি, ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো আমরা পড়ছিলাম শক্তি, এবং এই শক্তি যে বিষয়টা, তো আমরা পড়ছিলাম শক্তি, এবং শক্তি যে বিষয়টা আমরা দেখেছিলাম আমাদের ক্লাস 9-এর সিলেবাসে শুধুমাত্র যান্ত্রিক শক্তিটাই আছে। এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো আমরা স্থিতিশক্তি নিয়ে আলোচনা শেষ করেছি। তাহলে যান্ত্রিক শক্তি যে দুটো প্রকার, স্থিতিশক্তি আর গতিশক্তি, সেই স্থিতিশক্তির আলোচনা আমরা শেষ করেছি। তো এখন আমরা পড়ব 135 পাতায় আমরা চলে আসব গতিশক্তি এই টপিকটাতে। তাহলে আমরা চলে আসবো 135 পাতায় গতিশক্তি এই টপিকটাতে। তো প্রথমেই দেখো গতিশক্তির সংজ্ঞাটা কি না, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। তো আমরা এই বিষয়টাই ভালো করে দেখে নেব। তো দেখো, গতিশক্তি কাকে বলে না, গতিবেগের পরিবর্তনের জন্য একটা বস্তু যে শক্তি প্রাপ্ত হয় তাকে গতিশক্তি বলে। আবার বলছি দেখো, গতিবেগের পরিবর্তনের জন্য একটা বস্তু যে শক্তি প্রাপ্ত হয় তাকে গতিশক্তি বলে। যেমন এটা আমরা একটা দেখো উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরো একটি পাথর নিয়ে একটি কাঁচকে স্পর্শ করলে, এটা পাথরকে আমরা একটা কাঁচে স্পর্শ করলাম, তো কাঁচটা কি ভাঙবে? কখনোই না। আমার উত্তর হচ্ছে না। কিন্তু ওই পাথরটাকেই যদি আমি জোরে কাঁচটাতে ছুঁড়ে দিই তাহলে দেখা যাবে কাঁচটা ভেঙে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে প্রথমে যখন পাথরটাকে আমরা কাঁচে স্পর্শ করছি তখন পাথরের বেগ হচ্ছে খুবই কম, ফলে ওর মধ্যে গতিশক্তিও বলতে গেলে নগণ্য, তার ফলেও কাঁচটাকে ভাঙতে পারছে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা জোরে পাথরটাকে কাঁচে ছুঁড়ে দিচ্ছি তখন ওর বেগটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেল। তার ফলে এই বেগের পরিবর্তনের জন্য ওর মধ্যে গতিশক্তি সঞ্চিত হলো, অনেকটা পরিমাণ গতিশক্তি সঞ্চিত হলো। তো সেই গতিশক্তি সঞ্চিত হওয়ার ফলেই, ঠিক আছে, ওর পাথরটির মধ্যে যে গতিশক্তি সঞ্চিত হয়ে থাকে তার ফলে ও একটা কার্য করার সামর্থ্য পাবে। সেই কার্য করার সামর্থ্যর জন্যই ও কাঁচটাকে কিন্তু ভেঙে ফেলতে পারছে। তাহলে একটা বস্তুর বেগ যদি 0 হয় দেখা যাবে তার গতিশক্তিও 0 হবে, আর একটা বস্তুর বেগ যত বেশি হবে দেখা যাবে তার গতিশক্তিও তত বেশি হচ্ছে। তাই আমরা বলছি গতিবেগের পরিবর্তনের জন্য একটা বস্তু যে শক্তি প্রাপ্ত হচ্ছে তাকে গতিশক্তি বলে। তাহলে গতিশক্তি মানে কি বলবো আমরা, যে গতিবেগের পরিবর্তনের জন্য একটা বস্তু যে শক্তি প্রাপ্ত হচ্ছে তাকে তার গতিশক্তি বলা হয়। আমরা একটা উদাহরণ দিয়ে এখানে বললাম যে একটা পাথরকে যদি আমি একটা কাঁচে স্পর্শ করে রাখি তাহলে তখন পাথরটার বেগ 0। পাথরটার বেগ 0 হওয়ার ফলে তার গতিশক্তিও হবে 0, এবং যেহেতু ওর গতিশক্তি 0 তাই এই ক্ষেত্রেও কাঁচটাকে ভাঙতে পারবে না। কিন্তু যখন আমি পাথরটাকে কাঁচটাতে জোরে ছুঁড়ে দেবো তখন পাথরটার বেগ কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে, আর বেগ বৃদ্ধি পাওয়ার ফলে ওর গতিশক্তিটাও বৃদ্ধি পেয়ে গেছে। এই তার ফলে পাথরটার মধ্যে যে গতিশক্তি সঞ্চিত আছে সেই গতিশক্তি সঞ্চিত থাকার ফলে পাথরটা একটা কার্য করার সামর্থ্য লাভ করবে, এবং সেইটার জন্যই পাথরটা
কাঁচটাকে এক্ষেত্রে ভেঙে ফেলতে পারছে। তাহলে বস্তুর বেগ 0 হলে গতিশক্তি 0 হবে, বস্তুর বেগ যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি যে গতিবেগের পরিবর্তনের জন্য একটি বস্তু যে শক্তি লাভ করবে তাকেই তার গতিশক্তি বলে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো, দেখো 135 পাতায় তোমাদের বইয়ে আমরা এরপর পড়ব গতিশক্তির পরিমাণ। আগে আমরা দেখেছি স্থিতিশক্তির পরিমাণ, অভিকর্ষীয় স্থিতিশক্তির ফর্মুলা আমরা দেখেছি mgh। তাহলে এই ফর্মুলাটা আমরা নির্ণয় করেছি। তো এখন একইভাবে আমরা একটা বস্তুর মধ্যে কতটা গতিশক্তি সঞ্চিত থাকে সেই গতিশক্তির পরিমাণ বা গতিশক্তির রাশিমালাটা এখন আমরা এবারে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা বের করব যে একটা বস্তুর মধ্যে কতটা গতিশক্তি সঞ্চিত হয়, অর্থাৎ গতিশক্তির রাশিমালাটা কি হবে বা গতিশক্তির ফর্মুলাটা কি হবে সেইটা এখন আমরা নির্ণয় করব। ঠিক আছে, গতিশক্তির রাশিমালাটা কি বা গতিশক্তির ফর্মুলাটা কি সেটা এখন আমরা নির্ণয় করব। তো দেখো কিভাবে হচ্ছে। ধরি m ভর সম্পন্ন একটি বস্তু u বেগে গতিশীল। এই যে একটা বস্তু আছে যার ভর হচ্ছে ধরো m, এটা u বেগ নিয়ে ছুটছে। তা আমাকে যদি এই বস্তুটাকে থামাতে হয় তাহলে এর গতির বিরুদ্ধে f বল প্রয়োগ করতে হবে। তো আমরা বস্তুটাকে থামানোর জন্য এর গতির বিরুদ্ধে f বল প্রয়োগ করলাম। তো বস্তুটা তো আর সঙ্গে সঙ্গে থেমে যাবে না, বস্তুর বেগটা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ বস্তুটির মধ্যে মন্দন সৃষ্টি হবে। এবং ধরে নিলাম বস্তুটা s দূরত্ব যাওয়ার পর ওটা থেমে গেল, অর্থাৎ ওর অন্তিম বেগ কত হয়ে গেল না 0। ঠিক আছে, তো এক্ষেত্রে বস্তুটির যে গতিশক্তিটা সেটা আমরা কি করে বের করব না, বস্তুর গতিশক্তি হবে f বলের বিরুদ্ধে কৃত কার্যের সাথে সমান। আর আমরা জানি কার্যের ফর্মুলা হচ্ছে বল ইন্টু সরণ। এখানে কতটা বল দিয়ে বস্তুটাকে থামাচ্ছি, f বল দিয়ে। বস্তুটা কতটা যাওয়ার পর থেমে যাচ্ছে না, s সরণ হওয়ার পর থেমে যাচ্ছে। আবার আমরা জানি f সমান m ইন্টু a লেখা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এখানে এটা অবশ্যই মন্দন, তাহলে f সমান m ইন্টু a বসিয়ে দিলাম ইন্টু s। mটাকে রেখে পরে a ইন্টু sটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম। এবার তোমরা ফর্মুলা পড়েছো দেখবে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2as। যেহেতু মন্দন হচ্ছে তাই এখানে মাইনাস সাইনটা দেওয়া হয়েছে। বস্তুর অন্তিম বেগ vটা হচ্ছে 0, তাই v এর জায়গায় আমরা 0 বস করে দিলাম। আর প্রাথমিক বেগটা uই আছে, এই যে u। তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2as বা 0 ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2as। 2sটাকে বাঁ দিকে নিয়ে চলে এলে ডান দিকে থাকবে u স্কোয়ার। তাহলে as সমান হয়ে গেল u স্কোয়ার বাই 2। তাহলে a ইন্টু s এর জায়গাতে আমরা u স্কোয়ার বাই 2 বস করিয়ে দিলাম। তাহলে দেখো চলে আসছে হাফ m u স্কোয়ার। তাহলে বস্তুর গতিশক্তির ফর্মুলা হয়ে গেল হাফ m u স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। এইটাই হচ্ছে গতিশক্তির রাশিমালা বা গতিশক্তির ফর্মুলা। তো এটা আমরা আরেকবার দেখে নিচ্ছি কি করে আসছে। তো দেখো আমরা বের করতে চলেছি গতিশক্তির রাশিমালা বা গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, কি বললাম যে ধরে নিই একটি m ভরের বস্তু আছে, সেই m ভরের বস্তুটা u বেগ নিয়ে গতিশীল, অর্থাৎ তার প্রাথমিক বেগ হচ্ছে u। এইবারে ধরো বস্তুটাকে আমি থামাতে চাইছি, তাহলে বস্তুটাকে থামানোর জন্য আমি ওর গতির বিরুদ্ধে ক্যাপিটাল F বল প্রয়োগ করলাম।
কিন্তু বস্তুটা তো আর সঙ্গে সঙ্গে থেমে যাবে না, বস্তুর বেগটা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ বস্তুটির মধ্যে মন্দন সৃষ্টি হবে এবং ধরে নিলাম আমি বস্তুটা এস দূরত্ব অতিক্রম করার পর ওর অন্তিম বেগ ভিটা কত হয়ে গেল না 0। তো এক্ষেত্রে বস্তুর গতিশক্তিটা আমরা কি করে বের করব? বস্তুর গতিশক্তিটা আমরা কি করে বের করব না, এফ বলের বিরুদ্ধে যে কার্যটা হচ্ছে সেটাই হচ্ছে বস্তুর গতিশক্তির সাথে সমান। আমরা কার্যের ফর্মুলা জানি বল ইন্টু সরণ। এখানে এফ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, তাই বলের জায়গাতে লিখলাম এফ, আর বস্তুর কতটা সরণ ঘটছে এই যে এস, তাহলে সরণের জায়গাতে এস। আবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি এফ সমান এম ইন্টু এস, এটা এফ এর জায়গাতে পুট করে দিলাম। এখানে এটা হচ্ছে মন্দন, যেহেতু বস্তুর বেগটা কমছে, এমটাকে বাইরে রেখে এ ইন্টু এসটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। এবার এই ফর্মুলাটা আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন? কারণ এটা হচ্ছে এখানে মন্দন, বস্তুর বেগ কমছে। যেহেতু বস্তুর অন্তিম বেগ ভি সমান 0, তাই ভি এর জায়গায় 0 বস করালাম। আর বস্তুর প্রাথমিক বেগটা ইউই আছে, তাই ইউ এর জায়গাতে ইউই থাকবে। তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, বা 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। 2asটা বাঁ দিকে চলে গেল ইকুয়াল টু ইউ স্কোয়ার, বা এস সমান চলে আসছে দেখো ইউ স্কোয়ার বাই 2। তাহলে এখানে যে ব্র্যাকেটের মধ্যে এস ছিল তার জায়গাতে আমরা ইউ স্কোয়ার বাই 2টা বস করিয়ে দিলাম। তাহলে বস্তুর গতিশক্তির চলে এলো দেখো হাফ এম ইউ স্কোয়ার। তাহলে গতিশক্তির যে রাশিমালা বা ফর্মুলা সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ হাফ এম মানে হচ্ছে ইন্টু ভর ইন্টু ইউ স্কোয়ার মানে হচ্ছে ইন্টু বেগের স্কোয়ার। তাহলে বস্তুর গতিশক্তির রাশিমালা হয়ে গেল হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। সেই কারণে বস্তুর বেগ যখন শূন্য হবে গতিশক্তিও শূন্য হবে, আর বেগ যত বৃদ্ধি পাবে বস্তুর গতিশক্তিও তত বৃদ্ধি পেতে থাকবে। এবার নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, যে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? আমাদের উত্তর হচ্ছে না, কারণ গতিশক্তির ফর্মুলাটা দেখো হাফ এম ইউ স্কোয়ার। এমটা হচ্ছে বস্তুর ভর, এটা সর্বদাই ধনাত্মক একটা রাশি। আর গতিবেগ ইউটা যদি প্লাস বা মাইনাস যাই হোক না কেন, প্লাস মানে আমরা যদি ধরে নিই যে ডান দিকে যাচ্ছে, মাইনাস মানে সেক্ষেত্রে বাঁ দিকে যাবে। তো প্লাস বা মাইনাস এটা আসলে বেগের দিকটাকে বোঝায়। তো ইউটা প্লাস বা মাইনাস যাই হোক না কেন, যেমন তোমরা এখন গ্রাফ করো দেখবে মূল বিন্দুর ডান দিকটাকে প্লাস ধরা হয়, মূল বিন্দুর বাঁ দিকটাকে মাইনাস ধরা হয়, এটাকে দিকটাকে নির্দেশ করে। সুতরাং ইউ প্লাস বা মাইনাস যাই হোক না কেন, ইউ স্কোয়ারটা সবসময়তেই কী হবে? প্লাসই হবে, কারণ প্লাসে প্লাসেও প্লাস হয়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়। তাহলে যেহেতু এমটাও এখানে ধনাত্মক রাশি, ইউ স্কোয়ারটাও ধনাত্মক রাশি, তাই গতিশক্তিও সর্বদাই কী হবে না ধনাত্মক হবে। তাহলে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? উত্তর হচ্ছে না, কারণ গতিশক্তির ফর্মুলা হাফ এম ইউ স্কোয়ার। এম হচ্ছে বস্তুর ভর, এটা সর্বদাই ধনাত্মক। আর গতিবেগ ইউটা প্লাস বা মাইনাস যাই হোক না কেন, প্লাস মাইনাস ওটা গতিবেগের দিকটাকে বোঝাচ্ছে। ইউ প্লাস বা মাইনাস যাই হোক না কেন, ইউ স্কোয়ার করলে সেটা ধনাত্মকই হয়ে যাবে। তাহলে এমও ধনাত্মক, ইউ স্কোয়ারও ধনাত্মক, সেই কারণে গতিশক্তিও সর্বদাই একটি ধনাত্মক রাশি হয়, এটি কখনোই ঋণাত্মক হতে পারে না। আমি এরপর চলে যাব দেখো 136 পাতায়। সেইখানে আছে গতিশক্তির উদাহরণ। তো আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করে নিই। দেখো প্রথমে 1 নাম্বারটা দিয়েছে যে বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি কাঁচের জানলা ভেদ করে যেতে পারে, কিন্তু গুলিটি কাঁচের গায়ে ঠেকিয়ে রাখলে গুলি কাঁচ ভেদ করতে পারে না। সুতরাং বোঝা যাচ্ছে গতির জন্য গুলি কিছু কার্য করার সামর্থ্য লাভ করল। তাহলে আমরা পড়ছি দেখো গতিশক্তির উদাহরণ। তো প্রথম যে উদাহরণটা আছে যে বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি কাঁচের জানলা ভেদ করে যেতে পারে,
কিন্তু গুলিটিকে কাঁচের গায়ে ঠেকিয়ে রাখলে গুলিটি কাঁচ ভেদ করতে পারে না। সুতরাং বোঝা যাচ্ছে গতির জন্য গুলি কিছু কার্য করার সামর্থ্য লাভ করে। এর মানে হচ্ছে কি, দেখো গুলিটাকে যখন আমরা কাঁচে যা স্পর্শ করে রাখছি তখন গুলির বেগ হচ্ছে 0, ফলে ওর গতিশক্তিও হচ্ছে কত, 0। তাই তখন গুলিটি কাঁচটাকে ভেদ করতে পারছে না। কিন্তু যখন আমরা বন্দুক থেকে গুলিটা ছুড়ে দিচ্ছি তখন গুলির বেগ অনেক বৃদ্ধি পাচ্ছে। তার ফলে এই যে গতিশক্তির ফর্মুলা 1/2 × ভর × বেগের স্কোয়ার, বেগ যেহেতু বেশি বাড়লো তাই গতিশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। তার ফলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য আসবে সেটা দিয়ে সে কাঁচটাকে ভেদ করে যেতে পারবে। তাহলে প্রথমে যখন গুলিটাকে আমরা কাঁচে স্পর্শ করিয়ে রাখছি শুধুমাত্র, তখন ওর বেগ 0, গতিশক্তিও 0, তাই গুলিটা কাঁচটাকে ভাঙতে পারছে না। কিন্তু যখন গুলিটাকে আমরা বন্দুক থেকে ছুড়ে দিচ্ছি তখন ওর বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধি পাওয়ার ফলে গতিশক্তিও অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। তার ফলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য লাভ যে করছে গুলিটি, তার ফলে সে কাঁচকে ভেদ করে যেতে পারছে। দেখো আমরা চলে যাব এবারে গতিশক্তির দ্বিতীয় উদাহরণ যেটা আছে পরের যে উদাহরণটাতে, যে লং জাম্প দেওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে লাফ দিলে দেখো আমরা এবারে গতিশক্তির উদাহরণের পরের উদাহরণটিতে চলে যাব, যে লং জাম্প দেওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে লাফ দিলে বেশি দূর লাফানো যায় না, কিন্তু দূর থেকে দৌড়ে এসে লাফ দিলে অনেক দূর লাফানো যায়। এটা কারণ কি, যখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে লাফ দিচ্ছি তখন বেগটা কম হচ্ছে, বেগ কম হওয়ার ফলে গতিশক্তিটাও কম থাকছে, ফলে আমরা বেশি দূর লাফাতে পারছি না। কিন্তু যখন আমরা অনেক দূর থেকে দৌড়ে আসছি তখন আমাদের বেগ থাকছে অনেক বেশি, তার ফলে আমাদের গতিশক্তি অনেক বেশি হচ্ছে, তার ফলে আমরা অনেক দূর অবধি লাফাতে পারছি। তাহলে যখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাফাচ্ছি তখন আমাদের বেগ কম হওয়ার ফলে আমাদের মধ্যে গতিশক্তি হচ্ছে অনেক কম, তার ফলে আমরা বেশি দূর লাফাতে পারছি না। তাহলে যেটা বলছিলাম, যে যখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাফাচ্ছি তখন আমাদের বেগ থাকছে অনেক কম, তার ফলে গতিশক্তিও হচ্ছে অনেক কম, তার ফলে আমরা বেশি দূর লাফাতে পারছি না। কিন্তু যখন আমরা অনেক দূর থেকে দৌড়ে এসে লাফাচ্ছি তখন আমাদের বেগ থাকছে অনেক বেশি, তার ফলে গতিশক্তিও হচ্ছে অনেক বেশি, তার ফলে আমরা অনেক দূর অবধি লাফাতে পারছি। একইভাবে পেরেককে দেওয়ালে পুঁততে গেলে হাতুড়িটি শুধু পেরেকের মাথায় ঠেকিয়ে রাখলেই হয় না। কারণ কি, আমরা যদি পেরেকের মাথায় হাতুড়িটা ঠেকিয়ে রাখি তখন কি হচ্ছে না, বেগটা 0 হওয়ার ফলে গতিশক্তিও 0। কিন্তু যখন আমরা হাতুড়িটিকে কিছুটা দূর থেকে এনে পেরেকের মাথায় তীব্র বেগে আঘাত করছি তখন হাতুড়িটিতে বেগ বৃদ্ধি পাওয়ায় তার গতিশক্তিও বৃদ্ধি পাচ্ছে, তার ফলে সে পেরেকটিকে অনেক জোরে এসে আঘাত করছে, তার ফলে গতিশীল হাতুড়িটি গতির জন্য কার্য করার সামর্থ্য অর্জন করছে। তাহলে পেরেকের মাথায় যদি আমরা হাতুড়িটা ঠেকিয়ে রাখি তাহলে হাতুড়ির বেগ তখন 0, ফলে গতিশক্তিও 0। কিন্তু যখন হাতুড়িটাকে আমরা জোরে আঘাত করছি পেরেকের উপর তখন হাতুড়ির বেগ বৃদ্ধি পাওয়ায় ওর মধ্যে গতিশক্তিও বৃদ্ধি পাচ্ছে, ফলে ও হাতুড়িটি কার্য করার সামর্থ্য অর্জন করছে এবং পেরেকটি কি হচ্ছে না, দেওয়ালের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে, তো এই উদাহরণগুলো তোমরা ভালো করে পড়বে, গতিশক্তির যে উদাহরণগুলো দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা পড়লাম, গতিশক্তি কাকে বলে পড়লাম, গতিশক্তির যে রাশিমালাটা আছে সেইটা পড়লাম, 1/2
এম ইউ স্কোয়ার বা হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার, এটা ভালো করে করবে এই প্রমাণটা এবং ফর্মুলার জন্য অঙ্কটাও। নেক্সট হচ্ছে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে এইটা, আর গতিশক্তির যে উদাহরণগুলো আছে আমাদের পেজ নাম্বার 136-এ সেই উদাহরণগুলো তোমরা করবে। ঠিক আছে, তাহলে আমাদের গতিশক্তিটা শেষ হলো, বেশ এইটা এই অবধি রইলো।